কক্সবাজারে উখিয়ায় লালপাহাড়ি জঙ্গি গোষ্ঠী আরসার আস্তানায় র্যাবের অভিযান, আটক 2, অস্ত্র, গ্রেনেড ও রকেট লঞ্চারের শেল উদ্ধার। মৌলভীবাজারে ফতেপুর ইউনিয়নে 153 রোহিঙ্গার জন্ম নিবন্ধন সনদ তৈরির অভিযোগ, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত। গোপালগঞ্জে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে হতাহতের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ, মামলা হয়নি এখনো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহসভাপতি সহ 4 নেতাকে বহিষ্কার, সংগঠন বিরোধী কাজের অভিযোগ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড, রকেট, শেল উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। বুধবার ভোররাত থেকে উখিয়ার লালপাহাড়ে অভিযান চালানো হয়। র্যাব জানায়, ক্যাম্পের পাহাড়ে অস্ত্র মজুদের খবর পেয়ে লালপাহাড়ে অভিযান চালান তারা। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আরসার আস্তানা থেকে 2 সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা নষ্ট করছে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসা। সম্প্রতি তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ পাওয়া যায়। এই অপরাধীদের কাছ থেকে আমরা বিদেশি রিভলভার, একটি এলজি এবং এর সাথে 9 মিলিমিটার পিস্তলের গুলি এবং আমরা 3টি 12 বোরের রাইফেলের কার্তুজ আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। 153 রোহিঙ্গা জন্ম নিবন্ধন করার অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 24 এপ্রিল তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। জেলা প্রশাসন জানায়, 153 রোহিঙ্গার জন্ম নিবন্ধন করার বিষয়টি গত বছরের সেপ্টেম্বরে শরীয়তপুরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ধরা পড়ে। সবগুলো জন্ম নিবন্ধন মৌলভীবাজারের ফতেপুর ইউনিয়ন থেকে হয়েছে বলে জানা যায়। অভিযুক্ত নকুল দাস জানিয়েছেন, হ্যাকিংয়ের মাধ্যমে তার পাসওয়ার্ড ব্যবহার করে ওই জন্ম নিবন্ধনগুলো করা হয়েছে। এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। বিষয়টি জানার পর রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। স্থানীয় সরকার বিভাগকে গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে এ বিষয়ে লিখিত জবাবও দিয়েছেন। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, 153 রোহিঙ্গার জন্ম নিবন্ধন কিভাবে করা হলো, আর যার বিরুদ্ধে অভিযোগ নকুল চন্দ্র দাস, তিনি তো অভিযোগ অস্বীকার করেছেন, বলেছেন হ্যাকিংয়ের শিকার তিনি। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এখন কি হবে? দেখুন, আসলে গত বছরের সেপ্টেম্বর থেকে মূলত এই যে 153 জন রোহিঙ্গার এখানে জন্ম নিবন্ধন অনলাইনে আসলে করা হয় এবং সেটি শরীয়তপুরে ধরা পড়ে পাসপোর্ট করতে যায় যখন তখনই, এবং এই বিষয়টি জানাজানির পরই কিন্তু নকুল চন্দ্র দাস সাথে সাথে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার যেহেতু তার ইউনিয়নের তার পাসওয়ার্ড এবং তার যে আইডি ব্যবহার করেই মূলত এই 153 জন রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করা হয়। তো আমি আসলে নকুল চন্দ্র দাসের সাথে কথা বলেছিলাম, তিনি আসলে বিষয়টি অস্বীকার করেছিলেন এবং তিনি বলছেন যে এটি আসলে তিনি কিছুই জানেন না, এবং এটি তিনি বলছেন যেহেতু তার এটি সার্ভারে হয়ে থাকে এবং ওই সময়ে আসলে সার্ভার অনেকটা তারা কাজ করতে পারছিলেন না এবং এটি সারা দেশেই আসলে এই সময় সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। এই সময়ই মূলত তিনি দাবি করছেন যে আসলে হ্যাকাররা মূলত হ্যাক করে তার আইডি পাসওয়ার্ড হ্যাক করেই মূলত এই জন্ম নিবন্ধনগুলি করতে পারে বলে তিনি দাবি করছেন। এবং তিনি জানিয়েছেন যে আসলে তার যে এখানে যে তিনি ইউনিয়ন পরিষদ থেকে যে সনদটি দেন এখানে তার স্বাক্ষর নেই, এমনকি তিনি কিন্তু দাবি করেছেন। এবং গত মাসে কিন্তু তাকে সাময়িকভাবে বহিষ্কারাদেশ দেওয়া হয় এবং এরপরই আমি কিন্তু আজকে এখানে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে তারা এই বিষয়টি তদন্ত করছেন এবং এখানে যেহেতু এটি সাময়িকভাবে স্থগিতাদেশ এসেছে এবং নকুল চন্দ্র দাসকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল এবং তিনি
স্থানীয় সরকার বিভাগে তিনি তার যে ব্যাখ্যা যেটি এবং এই যে বিষয়টি তিনি দাবি করছেন যে তিনি আসলে হ্যাকিং এর শিকার, সেই বিষয়টি তিনি বিস্তর ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি আমাকে জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তিনি আপিল করেছেন এবং তিনি বলছেন যে এটি আসলে ডিজিটাল যে বিষয়টি এবং ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করেই মূলত তিনি বলছেন এটি তার যে ইমেল পরিষদের আইডি হ্যাক করে এটি করা হয়েছে। তো আসলে রোহিঙ্গাদের বিষয়টি আসলে গত বছর যেহেতু এই বিষয়টি নিয়ে জানাজানি হয়েছিল এবং স্থানীয়দের মধ্যে একটি আলোচনা সমালোচনা শুরু হয়েছিল এবং তিনি আসলে বলছেন যে এটি আসলে পুরোটাই অনলাইন মাধ্যমে হয়েছে, যার ফলে আসলে তিনি বলছেন যে অনলাইনের যে হ্যাকিং এর শিকার আর কি। এখন এই মুহূর্তে আসলে জেলা প্রশাসনের তরফ থেকে তারা বিষয়টি তদন্ত করছেন। মানে বিষয়টি প্রশাসন পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ সদরে চন্দ্র দিঘলিয়ায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এদিকে নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্র দিঘলিয়া বাজারের সদ্য উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক শিমুন ভূঁইয়া ও মিনহাজ ভূঁইয়ার সাথে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসে বাগবিতণ্ডা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এ সময় গোলাগুলিতে ওয়াসিকুল ভূঁইয়া নামে একজন নিহত হন, আহত হন আরও 5 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংগঠন বিরোধী কাজের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি সহ 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হলে দুপক্ষের সংঘর্ষের জেরে এই পদক্ষেপ নেওয়া হলো। বহিষ্কৃত 4 জন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ ও আশিকুর রহমান অপু এবং সাংগঠনিক সম্পাদক কাবিরুজ্জামান রুহুল। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কাজের কারণে এই 4 জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। গত শনিবার রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। জামিল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ছোট বোন রুমানা আলী টুসি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। এর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বারবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসা চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়কে তলব করে নির্বাচন কমিশন। পরের সিদ্ধান্ত নেওয়া হয় তার প্রার্থিতা বাতিলের। এদিকে প্রকাশ্যে ভোট দেয় বরিশাল 6 আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান ওনার বিরুদ্ধে শুনানি ওনাকে শোকজ করা হয়েছিল। ওনার শুনানি শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান প্রতীক ঘোড়া তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কমিশন দেখেছে, তার বক্তব্য শুনেছেন। সকল বিষয় বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। সকালে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণে এসব কথা বলেন ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানো হবে। এবারে আরও কিন্তু ভোটার সংখ্যা বাড়বে এবং আমরাও ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা চালাবো এবং প্রার্থীদেরকে বলবো যে আপনাদের সপক্ষে যারা আছে তাদেরকে আনেন এবং অন্যদের বাধা প্রদান করেন না, তারা এসেও যেন তার ইচ্ছা মতো ভোট দেয়। দেশের 4 বিভাগে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেটে 18 মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহে বিরতির পর পাবনায় আবারও বেড়েছে তাপমাত্রা। গত 3 দিন 37 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা বইছে। দিন যতই যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। অব্যাহত তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা কুষ্টিয়ার জনজীবনে। কুষ্টিয়ায় গত 3 দিনের সর্বোচ্চ গড় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা পারদ আবারও 37 ডিগ্রি ছুঁয়েছে। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মেহেরপুরের ওপর দিয়ে।
ভারী বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত গরম কমার সম্ভাবনা নেই। খুলনা ও যশোরে দুটি হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক আব্দুল সালাম খান ও বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, খুলনায় যৌতুকের দাবিতে 2011 সালে 25 আগস্ট আসামি নুরুন নবী তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যশোরে অভয়নগরে কলেজ ছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায় আসামি মোহাম্মদ রাজ্জাক পাটোয়ারিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আসামি রাজ্জাক পাটোয়ারি পলাতক রয়েছেন। মৌলভীবাজারে গণধর্ষণ ও হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। জয়পুরহাটে কৃষক বুলুমিয়া হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। নাটোর সদরে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে 1 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুল ছাত্রীকে। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব 5 জানায়, কিছুদিন আগে পুকুর কাটার শ্রমিক হিসেবে কাজ করতে ওই গ্রামে যায় সোহান হোসেন। সেখানে স্কুল ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত সে। গত 9 মে সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় সোহান ও তার সহযোগীরা। এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করে। এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাবের সহযোগিতা চায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে দীঘাপতিয়া গ্রাম থেকে সোহান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করে র্যাব। মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সকাল 9টার দিকে পৌরসভার খাসকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানায়, মোহাম্মদ শাহজালাল 2 মাস আগে জেসমিন আক্তারকে বিয়ে করেন। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া বিরোধ লেগে থাকত। এরই জের ধরে সকালে জেসমিনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে শাহজালাল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শাহজালাল ফৌজদারি মামলার আসামি। সেই বাইরে রাখার চেষ্টা করে যে চোর হওয়ার কারণে, এবং সে কিছুদিন আগে 6 মাস জেল খেটে বেরিয়েছে। তার নাম সাজা ওয়ারেন্ট ছিল। তো আমরা চেষ্টা করছি যে শাহজালালকে আইনের আওতায় আনার। 1900 সালে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে ইউপিডিএফ। সকাল 6টা থেকে শুরু হয়ে অবরোধ চলে দুপুর 12টা পর্যন্ত। অবরোধে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকে। এ সময় খাগড়াছড়ি পানছড়ি জেলা সদর, খাগড়াছড়ি রাঙামাটি সড়কের কুতুবছড়ি, রাঙামাটি সাজেক সহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এর আগে গত সোমবার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। বাংলাদেশের সাথে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের এক হয়ে কাজ করার কথা জানিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ নিয়ে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তিনি বলেছেন, ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, এবং তিনি আমাকে যেটুকু বলেছেন আমরা আশাবাদী। আমি বলেছি যে গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, নিরীহ শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে, 35,000-এর বেশি মানুষকে যে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু, এটি আসলে মেনে নেওয়া যায় না। এটা আমি বলেছি যেটি যে টেলিভিশনে যখন এগুলো দেখি তখন টেলিভিশন আর দেখা কন্টিনিউ করতে পারি না, সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনিও আমার সাথে একমত যে সেখানে শান্তি স্থাপন করা প্রয়োজন, এবং তিনি যেটি জানিয়েছেন, সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকন, তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তিনি টায়ারলেসলি কাজ করছেন। এই ছিল মোটামুটি। এবং নির্বাচনেও তিনি বলেছেন যে আমাদের সেই সময় 8 নির্বাচনের আগে আমাদের
এটার সাথে একটু যুক্ত করি, সেটি হচ্ছে নির্বাচনের আগে আমাদের সাথে যে তিক্ততা তৈরি হয়েছিল তাদের, সেই জায়গা থেকে তারা বেরোতে চাচ্ছে। এই সফরে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? দেখুন, আমার সাথে নির্বাচন নিয়ে, মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তবে আমরা উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কি ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই এবং ভবিষ্যতে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে চাই। সময় এবং মানবাধিকার নিয়ে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে একটু আগে, তারা আসলে বিষয়গুলোর অগ্রগতি দেখতে পায়নি এখন পর্যন্ত বাংলাদেশে, এবং তারা সেই অগ্রগতির বিষয়ে অনুরোধ জানিয়েছে আপনাদেরকে। কে বলেছে? উনি একটু আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন র্যাব সময় এবং মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে, বিষয়গুলো নিয়ে বাংলাদেশের তদন্তের অগ্রগতি দেখতে চাই যুক্তরাষ্ট্র। আমার সাথে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি, সে প্রসঙ্গে আসেনি। সেটি হয়তো আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে, হয়তো এর আগে তো ফরেন সেক্রেটারির সাথে বসেছেন, সেখানে হতে পারে। র্যাব স্যাংশন নিয়ে এইটুকু আলোচনা হয়েছে যে দেখো, র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল, তো এটি উগ্র হলে, কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, এই নিয়ে শুধু এইটুকু আলোচনা হয়েছে সেটি আমাদের সম্পর্কে ক্ষেত্রে অতীতে সেই স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনিও একমত হয়েছেন আমরা সামনের দিকে নির্বাচনের আগে আমেরিকার সাথে যে একটা আসলে প্রকৃতপক্ষে তিক্ততার সম্পর্কের সৃষ্টি হয়েছিল, আপনি কি মনে করেন যে ডোনাল্ড লুর এই সফরের মাধ্যমে সেই সম্পর্কটা আর থাকছে না? দেখুন, এটি আপনার ভাষায় হচ্ছে তিক্ততার সম্পর্ক, আমি সেটিকে সেভাবে দেখতে চাই না। কারণ বিভিন্ন দেশের নানা কনসার্ন থাকে, তারা তাদের কনসার্নগুলো ব্যক্ত করেছিল। দেশে অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ভোটার পার্টিসিপেশন 42% ছিল, বা আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছে, এমনকি মন্ত্রীও পরাজিত হয়েছে। সুতরাং সেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত, গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। প্রধানমন্ত্রী ডোনাল্ডের সফরটা বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আর যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কেন? আরেকটা বিষয় যে 2019 সাল থেকে আমেরিকার সাথে জিএসইউ নিয়ে এবং আকসা নিয়ে একটা কথা চলছিল, এটা এই বিষয়ে এবারে সবার আলোচনা হয়েছে কিনা, এই দুইটা প্রশ্নের উত্তর। এগুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা হয়নি। ডোনাল্ডো এই অঞ্চলের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, অর্থাৎ এই অঞ্চলটা তিনি দেখেন, তার সফর তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ডোনাল্ড লুর সাথে বৈঠকের পর ব্রিফিং করছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, আমরা সরাসরি সেখানে ছিলাম। ফরিদপুরে নকল খাবার স্যালাইন কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রূপা ফুড প্রোডাক্টস নামে খাদ্যপণ্য কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানাটিতে নকল খাবার স্যালাইন তৈরি করা হচ্ছিল। পরে সেখান থেকে জব্দ করা হয় 2 লাখের বেশি নকল স্যালাইনের প্যাকেট। এছাড়াও কারখানাটিতে বিভিন্ন কোম্পানির মোড়কে শিশু খাদ্য তৈরি করে প্যাকেটজাত করা হতো। পরে ওই কারখানা মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেওয়া হয় কারখানা ও গুদাম। একটু ভালো করে খেয়াল করেন, দেখতে পাবেন এটা লেখা হচ্ছে রূপা ফুড প্রোডাক্টস। তাহলে এই রূপা ফুড প্রোডাক্টসের এই স্যালাইন বানানোর অনুমোদন আছে কিনা? তাদের এটা কোনো ধরনের অনুমোদন নাই। এই যে আপনারা এত বড় গোডাউনটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই অনুমোদনহীন নকল স্যালাইন দিয়ে ভর্তি। জুনে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। আর এই টার্মিনালের কাজ শেষ হলে সড়ক পথে শুরু হবে পণ্য আনা নেওয়া কার্যক্রম। বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ। এটি বন্দরের জন্য একটি মাইল ফলক বলে মনে করছে কর্তৃপক্ষ। 2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। 4.5 কোটি টাকার এই প্রকল্পে এরই মধ্যে শেষ হয়েছে ওয়্যারহাউস ও টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। 650 মিটার দৈর্ঘ্যের এই টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ প্রায় 90 ভাগ শেষ।
সবকিছু ঠিক থাকলে জুনেই এই টার্মিনালের কাজ শেষ হবে। যে 3 লক্ষ বর্গমিটার যে আমাদের ইয়ার্ড স্ট্যাক করার কন্টেনার এবং বাল্ক কার্গো আমরা দুটোই রাখতে পারবো এবং মাল্টিপারপাস টার্মিনাল। তো আমাদের এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গিয়েছে। কাজেই এই অবস্থায় আমাদের এখানে 200 মিটারের বেশি জাহাজ এসে ভিড়তে পারবে। বিভিন্ন জাহাজে আসা পণ্য সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে কলাপাড়া পৌর শহরের এলজিডি সড়ক হয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন স্থানে। তবে 2026 সালে বন্দরের 6 লেনের সড়ক ও আন্ধারমানিক নদীর ওপর সেতুর কাজ শেষ হলে পুরোদমে শুরু হবে বন্দরের অপারেশন কার্যক্রম। যেহেতু এটা মাল্টিপারপাস টার্মিনাল, আমরা কন্টেনার ছাড়াও অন্য যে কোনো ধরনের কার্গো আমরা এখানে আনলোড করতে পারবো। বর্তমানে যে এলজিএডি যে রাস্তাটা আছে সেটা ব্যবহার করে আমাদের কার্গোগুলি বোথ এসটিএস মানে শিপ টু শিপ ট্রান্সফার এজ ওয়েল এজ আমরা জিডিতে ট্রান্সফার করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর বন্দরের মাধ্যমে আমদানি করছে 40 লাখ টন কয়লা। জেলায় 1320 মেগাওয়াটের আরও 2টি ইউনিট চালু হবে শিগগিরই। পুরোদমে কয়লা আমদানি শুরু হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ। এই 3টা পেজে এখন পর্যন্ত বিসিবিসিএল শুধুমাত্র বছরে 4 মিলিয়ন মেট্রিক টন কয়লা ক্যারি করতেছে। এটা কিন্তু আগামী 6 মাসের মধ্যে এটা 3 গুণ হয়ে যাচ্ছে। বছর খানেকের মধ্যেই পায়রা বন্দর নিজস্ব আয়ে মানে সম্পূর্ণভাবে চলতে সক্ষম হবে। প্রথম টার্মিনাল থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে পায়রা বন্দর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে 3 মাসে মারা যাওয়া 21টি মৃত মহিষের বাচ্চার ময়নাতদন্ত নিয়ম না মেনে করার অভিযোগ উঠেছে। মহিষের প্রতিরোধমূলক ব্যবস্থাপনা পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ায় প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে মহিষ প্রজনন ও উন্নয়ন খামার প্রধানের দাবি, নিয়ম মেনে মৃত মহিষের ময়নাতদন্ত হয়েছে। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 3 মাসে বাগেরহাটের ফকিরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে 21টি মহিষের বাচ্চা মারা যায়। পরে মহিষগুলো ময়নাতদন্ত নিয়ে ওঠে অনিয়মের অভিযোগ। এতগুলো বাচ্চার মৃত্যুর ঘটনায় মেডিকেল টিম গঠন করা হয়েছে কিনা তাও কোথাও উল্লেখ নেই। এ অবস্থায় গত 2 মে প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের প্রধান জানান, মারা যাওয়া মহিষের বাচ্চাগুলো ভারত থেকে আনা হয়। রাস্তার ধকল সইতে না পেরে 21টি বাচ্চা মারা যায়। নিজে ভেটেরিনারি সার্জন না হওয়ায় মৃত মহিষগুলো ফকিরহাট উপজেলা ভেটেরিনারি সার্জনকে দিয়ে ময়নাতদন্ত করা হয়। কোথাও অনিয়ম হয়নি বলে দাবি তার। ইন্ডিয়া থেকে কিছু বাচ্চা আসছিল ছোট অবস্থায়, ওই অবস্থায় তার খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল। একে জার্নি ট্রেস, তারপরে শীতের ট্রেসের কারণে কিছু, আর এমনি শীতের সময় কিছু বাচ্চা এমনিতেই হয়। বাচ্চা মারা যাওয়ার পরে ওটাকে পোস্টমর্টম করে তার স্যাম্পলটা আমরা ঢাকায় পাঠাই এবং প্রত্যেকটা স্যাম্পলে ঢাকায় পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট, কিছু রিপোর্ট আসছে আর কিছু রিপোর্ট এখন আসার বাকি আছে, যে রিপোর্টগুলো আমরা নিয়ে পরবর্তী আমরা কর্তৃপক্ষকে অবহিত করব। তিনি আরও জানান, খামারে বর্তমানে 5 শতাধিক মহিষ আছে। সেই হিসেবে মহিষের মৃত্যুর হার আশঙ্কাজনক নয়। কিছুদিন আগে আমরা ইন্ডিয়া থেকে মুর্রা জাতের মহিষ নিয়ে আসছি। এই মুর্রা জাতের মহিষ আসছিল নভেম্বর মাসে। এই নভেম্বর মাসে আসছিল, ঠিক সে যে আসছে তারপরে শীতের প্রকোপটা বেড়ে গেছিল। এই কারণে কিছু মহিষ হয়তো এই সময় একটু মারা গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওভারঅল আনুপাতিক হারে বা শতকরা হারে মৃত্যুর হার খুবই নগণ্য। মহিষের চিকিৎসায় প্রতিষ্ঠানে ভেটেরিনারি সার্জন আবশ্যক বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানি ঈদের আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের মে মাসে পুরো বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হবে। সুযোগ হলে জুন মাসের বেতনও পরিশোধের তাগিদ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। সকালে শ্রম ভবনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকের পর এমন তাগিদ দেন মন্ত্রী। জানান, যানজট এড়াতে ঈদের আগে তৈরি পোশাক কারখানাগুলো সমন্বিতভাবে ছুটি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় মূল্যস্ফীতির চাপে কষ্টে থাকা শ্রমিকদের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের দাবি তোলে শ্রমিক পক্ষ। একই সঙ্গে শতভাগ কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়নেরও তাগিদ দেওয়া হয়। তবে মালিক পক্ষ পোশাকের বাড়তি দাম না পাওয়ার দিকটি সামনে আনে। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ সহ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া শ্রমিক প্রতিনিধি হিসেবে 6টি শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।